আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনা যদি বলি তাহলে ৯ পয়েন্টের মতো ইনডেক্স প্লাস ৫৪০ কোটি টাকা লেনদেন। ইনডেক্স নামে বলতেছি তার আগে একটু একটা অন্য বিষয়ে কথা বলি। সেটা হচ্ছে এক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। ওনার সাথে আমার দেখা হয়েছে। ওনার বিষয়ে আমি কিছু কথা বলব। কি কথা বলব সেটা ভিডিও শেষের দিকে বলি। এখান থেকে আপনাদেরও কিছু বুঝার আছে। আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন এবং আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। কারণ ওই ভাইয়ের বিষয়টা বুঝলে আপনারা কিছুটা অন্তত আপনাদেরকে চিন্তা ভাবনা করতে পারবেন। তো ৫৪০ কোটি টাকা দেখেন, আজকেও ৫৪০ কোটি টাকা লেনদেন, কিন্তু অ্যাডভান্স মাত্র ১৪৭টা শেয়ার, ডিক্লাইন ১৬৮, আনচেঞ্জ ৭৮। তো দুঃখজনক এগুলা। ইনডেক্স প্লাস লেনদেন বাড়ছে, অ্যাডভান্স ১৪৭, এই হচ্ছে আমাদের মার্কেট। এর মধ্যে আপনারা টিকে থাকবেন কীভাবে ট্রেড করে? কল্পনা করা যায়? কল্পনা করা যায় না। টপে ইস্টার্ন কেবল, হাইডেলবার্গ সিমেন্ট, নুরানি ডাইং, ডিএসএসএল। হাইডেলবার্গ সিমেন্ট নিয়ে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম গত 3 দিন আগে। এই হাইডেলবার্গ সিমেন্টে যারা আছে তারা এখনও লসে আছে, যদিও পরপর 3 দিন হল্টেড। এটা হচ্ছে কথা। তো সব কিছু মিলাই একটা স্টকে এন্ট্রি নিলে অনেক দিন ধরে যদি দেখেন যে কোনো স্টক পড়ে আছে একটানা 3-4 মাস 5 মাস, কিন্তু ভালো স্টক, তাহলে সেখানে আপনারা এন্ট্রি নিতে পারেন। হাইডেলবার্গ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, কিন্তু এই মুহূর্তে তার পরিস্থিতি খারাপ। হয়তো সিমেন্ট সেক্টর ভালো করতেছে, সেজন্য এশিয়াটা আর একটু ভালো করতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে হাইডেলবার্গ। কারণ এখানকার যারা বিনিয়োগ করে তারা অনেক লসে আছে এখনও। লুজারে ফার্স্ট ফাইন্যান্স, আইবিপি, ভ্যালুতে বিএসসি, বিশ্বাসারি, বেক্সিমকো ফার্মা, বলিয়ামে এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড, ট্রেডে বিএসসি, ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো ফার্মা, লাফাজুল সিম ট্রেডে আজকে 5% প্রফিট, কী বলে, বাড়ছে দাম। লাফাজুল সিম একদম তছনছ হয়ে গেছে। এখানকার যারা বিনিয়োগকারী আছে তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। সিমেন্ট সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লাফাজুল সিম, কিন্তু সবচেয়ে ভালো স্টক ছিল, এই স্টকটা ছিল। এই যে ফান্ডামেন্টাল চেঞ্জ হয়ে যায়, লাফাজুল সিম কিন্তু একসময় ফান্ডামেন্টালি খুবই স্ট্রং ছিল, অথচ এখন একেবারে মানে পরিস্থিতি খুব খারাপ। এবং লাফাজুল সিমের একটা নিউজও ছিল কয়েক মাস আগে। তো এখানকার ডাইরেক্টর যারা, তারা কিছু শেয়ার সেলও দিয়ে দিচ্ছে। তার মানে পরিস্থিতিটা একটু অন্যরকম। যাই হোক, ইন্ডেক্স মোবাইল স্কোয়ার ফার্মা 3.96, লাফাজুল সিম 3.72, বিএসসি 1.98, ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ওয়ালটন 1.63, ব্যাট বিসি 1.30, ইসলামী ব্যাংক 1.10, আর তিতাস গ্যাস 1.02। এই হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের আজকের অবস্থান। 1 মিনিট ছাড়টা কিন্তু অন্যান্য দিনের মতোই, মানে ঈদের পরে যতগুলো ওয়ার্কিং ডেজ গেছে 1 মিনিট ছাড়টা এরকম ছিল। আপনারা দেখবেন আমার আগের প্রিভিয়াস ভিডিওগুলোতে, মানে শুরুতে মার্কেট বাড়ে, এরপর আস্তে আস্তে কারেকশানে চলে যায়, হয় নেগেটিভ হয়ে যায়, না হলে ইন্ডেক্স আস্তে আস্তে কমে যায়। এভাবে মার্কেট চলতেছে। এখন যে মার্কেট চলতেছে এটা কোনো মার্কেট না। বিশেষ করে নতুন যারা মার্কেটে আসেন, আপনাদেরকে এটুকু আমি আশ্বস্ত করতে পারি, পুঁজিবাজার এত খারাপ না। এখানে যত খারাপভাবে, এখন গত 6 মাস ধরে যত খারাপভাবে রাশেদ মাকসুদ দেখাচ্ছে মার্কেটকে, মার্কেট এত খারাপ না, এতটুকু খারাপ না মার্কেটে উত্থান পতন আছে, সব ঠিক আছে, কিন্তু এরকম না মার্কেট। হয়তো এগুলার মানে এসব অন্যায়ের একদিন শেষ হবে। যাই হোক, আমি শুরুতে যে ভাইয়ের বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, আরেকটা বিষয় নিয়ে যদি, সেটা হচ্ছে ম্যারিকো অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করছে। যাদের হাতে ম্যারিকো আছে দেখে নেবেন। আর 2টা সিকিউরিটিজ হাউসকে তাদের মালিকদেরকে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কালকে তো একটা বললাম, এছাড়া আরও 2টা সিকিউরিটিজ হাউস, শাহজাহান সিকিউরিটিজ না, অন্য কোন 2টা সিকিউরিটিজ, আমি যদি পাই তাহলে নাম বলে দেব। এটা নিয়ে মানে সিকিউরিটিজগুলোর বিরুদ্ধে প্রায় সময় ব্যবস্থা হচ্ছে। আপনারা সিকিউরিটিজ হাউসগুলোতে অ্যাকাউন্ট করতে সাবধানতা অবলম্বন করবেন। আচ্ছা, যে বাইকে নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, হ্যাঁ, এই বাইয়ের বিষয়টা শুনলে আপনারা এখান থেকে নিজেরাও কিছু বুঝতে পারবেন। ওনার সাথে কিন্তু আমি ঢাকায় ওনার সাথে আমার দেখা হয়েছে। উনি ব্যবসায়ী মানুষ, তো উনি বলছে উনি ইনভেস্টমেন্টে যাবে। আমার সাথে অনেক আগ থেকে যোগাযোগ আছে, যখন আমি নাম্বার দিচ্ছি তখন থেকে ওনার সাথে আমার যোগাযোগ আছে। তো আজকে উনি হাউজে গেছে। সকালবেলায় ওনার সাথে আমার প্রায় আধা ঘন্টা কথা হয়েছিল আজকে, এর আগেও হয়েছে। তো আজকে উনি বলতেছে যে হ্যাঁ, আমি শেয়ার কিনবো। উনি প্রায় 1 কোটি টাকার কাছাকাছি নিয়েই হাউজে গেছে শেয়ার কেনার জন্য। তো ওনার চিন্তাভাবনা হচ্ছে এসএসসি স্টিল প্রথমে বলছে, পরে মিডল্যান্ড ব্যাংক বলছে। এর আগে উনি নিউ লাইনে ছিল, নিউ লাইনের পরবর্তী উৎপাদন বন্ধ, কোম্পানি বন্ধ, হয়তো এই নিউজ পাইছে, যার কারণে এখানে যেতে চাচ্ছে না। তো
আমি আমার চোখে দেখতেছি যে ওই ভাই আমার সব ভিডিও শুনে, উনি আমার এই ভিডিওটা শুনবে এবং আমি ওনাকে বলতেছি, উনি বুঝতে পারতেছে। আমি অনুরোধ করব যে আপনি ওনার সাথে আমি একসাথে খাওয়া দাওয়া করছি এবং আমাকে যতটুকু সম্মান দেখানো দরকার একজন মানুষ হিসেবে উনি সর্বোচ্চ সম্মান আমাকে দেখেছে। আমি কৃতজ্ঞ অবশ্যই ওনার প্রতি। আমি বলতে চাচ্ছি যে আসলে আপনি এই ধরনের স্টকে ঢুকবেন না। আমি ওনাকে বারবারই গত সকালে যে আধা ঘন্টা আমি ওনাকে বুঝেছি, ওনার হিউজ পরিমাণ টাকা নিয়ে উনি যাচ্ছে স্টক মানে আমি চোখে দেখতেছি যে উনি ক্ষতিগ্রস্ত হবে আগামী দিনে। তো উনি আমাকে দুইটা কোশ্চেন করছে। একটা কোশ্চেন করছিল যে এসএসসি স্টিল, আমি নাম নিয়ে বলি, এসএসসি স্টিলের লোন অনেক জেড ক্যাটাগরি। আচ্ছা, আপনি কি, আমি ওই ভাইকে বলতেছি, আপনি আপনার গ্রামের কোনো লোক ব্যাংক থেকে ধরুন 10 লাখ টাকা লোন নিতে দিতে পারতেছে না, অথবা গ্রামের অন্যান্য আপনার স্বাস্থ্য বা যেটা দেয় অনেকের কাছ থেকে লোন নিছে, সে দিতে পারতেছে না, আপনি কি তাকে নতুন করে টাকা ধার দিবেন? দিবেন না। কেন দিবেন না? আপনি জানেন সে টাকা দিতে পারবে না। তাহলে এসএসসি স্টিল যে আপনি এত টাকা কিনবেন বা যে টাকাতে কিনেন, এই কোম্পানিটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করে দিতে পারে না, তার লোন অনেক। আপনি শেয়ার কেনার অর্থ হচ্ছে আপনি এসএসসি স্টিলের একটা অংশ হয়ে যাওয়া, একটা মালিকানা আপনার হাতে থাকা। তা আপনি কেন এই ধরনের স্টক কিনবেন? মিডল্যান্ড ব্যাংকের কথা উনি বলতেছে যে আমার মাথা থেকে এটা কোনোভাবে যাচ্ছে না, মিডল্যান্ড ব্যাংক অনেক কমে গেছে, আর কত কমবে? শোনেন, এসএসসি স্টিলের বিষয়ে যদি বলি, সে কোনো ডিভিডেন্ড দেয় না, তার শেয়ার প্রাইস এখন মনে হয় 8 টাকা বা 7 টাকা 80, 90 বা 8 টাকা যাই হোক, তার শেয়ারের দাম যদি 1 টাকাও আসে আপনার কিছু করার থাকবে না। এবং 1 টাকা আসতে পারে, 2 টাকাও আসতে পারে, সম্ভাবনা আছে। কী কারণে সম্ভাবনা আছে? আপনি ফ্যামিলি ট্যাক্সের শেয়ারের প্রাইস কত দেখেন, 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা। জেনারেশন নেক্সটের প্রাইস কত? 2.5 টাকা, 3 টাকা। আইসিবি ইসলামী ব্যাংকের কত? গ্লোবাল ইসলামী ব্যাংকের কত? এরা যখন মার্কেটে আসছিল, এরা 10 টাকা ফেস ভ্যালু নিয়ে কিন্তু মার্কেটে আসছিল। এখন এদের প্রাইস হচ্ছে 3 টাকা। সুতরাং এসএসসি স্টিলের প্রাইস যে 3 টাকা হতে পারবে না এমন কোনো কথা নাই, 2 টাকা হতে পারবে না এমন কোনো কথা নাই। কিন্তু আপনি একটা ভালো স্টক দেখেন, আমি আমি একটা ভালো স্টকের নামই বলি। এই যে মার্কেট ঈদের পরে এত পড়লো, এত কিছু হলো, অনেক কিছু হয়ে গেছে। আপনি ইবিএলের গিয়ে গ্রাফস দেখেন ইস্টার্ন ব্যাংকের, অথবা আপনি যমুনা অয়েলের গ্রাফস দেখেন, তাদের কি কোনো পরিবর্তন হয়েছে? কিচ্ছু হয় নাই। অথবা টেক্সটাইল খাত তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি টেক্সটাইল খাতের কিনেন, আপনি মতিন স্পিনিং কিনেন, এই টেক্সটাইল খাত তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই গত ঈদের পরে ট্রাম্পের নিউজকে কেন্দ্র করে। মতিন স্পিনিং কি পড়ছে, দাম পড়ছে 3-4% পড়ছে, আবার বেড়ে গেছে, এখন আবার পড়তেছে না কেন? সবগুলো পড়ে তছনছ হয়ে গেছে, মতিন স্পিনিং পড়ে না কেন? কারণ শেয়ারের প্রাইস হচ্ছে 43 টাকা, 40 টাকা, তাই সে দেশে 50% ক্যাশ দিবেন, সে পড়বে না, এটা জানা কথা। যেটা আমি জানি সেটাতে এন্ট্রি নেওয়া উচিত। ট্রেডিং করেও এক মার্কেটে কখনো কিছু করা যাবে না। আমি ভাইকে অনুরোধ করব, আপনার সাথে আমার কথা হবে, আবারও কথা হবে। আমি সবার সামনে উন্মুক্তভাবে বলতেছি কথাটা, অন্যরাও যাতে বিষয়টা থেকে কিছু ধারণা নিতে পারে। আপনি ভালো স্টকে আসেন। আপনি যদি টেক্সটাইলে থাকতে চান, মতিন স্পিনিংয়ে আসেন। আপনি যদি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে যান, যমুনা অয়েল, পদ্মা অয়েলে যান। আপনি যদি ফার্মাসিউটিক্যালসে আসতে চান, স্কয়ার ফার্মা দেখেন, পড়তেছে এখন আরও ভালো। মিল অ্যাপ দেখতে পারেন। আস্তে আস্তে শেয়ার কিনতে হবে। আপনার হিউজ পরিমাণ টাকা শুধু নষ্ট করার কোনো কারণ নেই। এই এলোমেলো স্টকে ঢুকে অনেক প্রফিট করবেন, এটা ভুল ধারণা। আপনি 1 কোটি 2 কোটি টাকা নিয়ে যাচ্ছেন শেয়ার কিনতে, বড় মার্কেট মেকাররা, ওদের কাছে হিউজ পরিমাণ টাকা। আপনি তাদের সাথে ট্রেড করে প্রফিট করবেন, এত সহজ নয়। এটা বাস্তবতা বিবর্জিত। আর আপনাদের আরেকটা ধারণা আছে যে যারা মার্কেট সম্পর্কে আমরা যারা অ্যানালাইসিস করি, আমরা অনেক বেশি মার্কেট মেকার অনেক বেশি বুঝি যে কিনলে মনে হয় লাভ হবে, এই ধারণা ভুল। ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে, ভালো শেয়ার কিনে, এটা হচ্ছে বাস্তবতা। আপনি যে কোনো অ্যানালাইসিস যার কাছে যান না কেন, এটা হবে না, এটা সম্ভব না। আমরা শুধু আপনাদের ধারণা দিতে পারি, আপনারা এটা করেন, কিন্তু আমাদের ধারণা যে সবসময় সত্য হবে, সঠিক হবে, এটা ভুল ধারণা। আমরা আপনাদেরকে কিছু তথ্য দিতে পারি, এটুকুই। এর অর্থই নয় যে আমরা একদম সুপারম্যান, ব্যাপারটা এমন না। কিন্তু কখন কোনটা কী করা উচিত, কখন কোনটা কেনা উচিত, কখন কোনটা কীভাবে অ্যাভারেজ করা উচিত, কোন জায়গায় কেনা উচিত, ভালো স্টকগুলোর মধ্যে
এই সম্পর্কে হয়তো আমরা আপনাদের থেকে একটু বেশি জানতে পারি, এটুকুই। কিন্তু আপনি একটা ডিভিডেন্ড নাই, কোনো কিছু নাই, এই ধরনের স্টকে এন্ট্রি নিয়ে প্রফিট করা, এটা মানে এত সহজ না। আপনারা যে কোনো অ্যানালিস্টের কাছে যান, আমার মনে হয় না, অনেকেই তো অনেকের কাছে গিয়ে আবার ফোন দিচ্ছেন, আসতেছেন, কথা বলতেছেন যে কিছু হচ্ছে না, হবে না, আমার কাছে আসলেও হবে না। যদি আপনারা আপনাদের চিন্তাভাবনাগুলো পরিবর্তন এবং মার্জিত না করেন, চিন্তাভাবনাগুলোকে উন্নত করতে হবে আপনাদের। তা না হলে আপনি যার কাছে যান লাভ হবে না। আমার কাছে না আসি অন্য কারো কাছে যান, কাজ হবে না। আরেকজনের কাছে না আসি আরেকজনের কাছে, যেখানে যান আপনার কোনো কাজ হবে না। আপনাদেরকে ভালো স্টকের সাথে থাকতে হবে। 20% বছরের প্রফিট, 20 থেকে 30%, আর ভালো স্টকের সাথে থাকতে হবে। ডিভিডেন্ড বেস শেয়ারের কাছে, ডিভিডেন্ড বেস শেয়ারের মানে এই নয় যে আপনি ডিভিডেন্ড খাইতে হবে, ডিভিডেন্ড খাওয়ার দরকার নাই। ভালো স্টকের সাথে ডিভিডেন্ড বেস, ভালো ডিভিডেন্ড, তাদের ওই স্টকগুলো কেনার অর্থ হচ্ছে আপনি টাকাটা সেফ জোনে থাকা, আপনার মূল টাকাটা সেফ জোনে থেকে প্রফিট করা। ডিভিডেন্ড খাওয়ার দরকার না, কারণ ডিভিডেন্ড খাইতে গেলে আপনি ডিভিডেন্ডে খাবেন, ডিভিডেন্ড খাওয়ার পর আবার শেয়ারের দাম রেকর্ড ডেটের পরে পড়ে যায়, ওটা খাওয়ার দরকার নাই। ডিভিডেন্ড খাওয়া না খেয়ে ক্যাপিটাল গেইনে করবেন, কিন্তু ভালো স্টকের সাথে থেকে করবেন। এখন এটা কিভাবে করবেন, কোন কোয়ার্টারে কিনবেন, কোন কোয়ার্টারে কিনবেন না, নিউজ কী আছে, তার প্রাইস কী আছে, তার গ্রাফস কী আছে, এগুলো হয়তো আমরা হয়তো এগুলো আপনাদেরকে দেখা দিতে পারি। এগুলো এইভাবে করলে ভালো হয়, এটুকুই, আর কিছু না। জোর করে ট্রেড করে কিছু হবে না। আপনারা যত জোর করে এখানে মার্কেটে ট্রেড করেন, কোনো লাভ নেই। তো সব কিছু মিলে আমি ভাইকে বলবো, ভাইয়ের সাথে আমি একসাথে খাওয়া দাওয়া করছি, এবং আমি দেখতেছি যে উনি ওনার প্রায় কোটি টাকার মতো উনি স্টক কিনবে নতুন করে, এবং হয়তো ওনার পোর্টফোলিও আমি আগামী দিনে দেখতেও পারি, কথাবার্তা যেহেতু হচ্ছে। তো আমি বলবো আপনি এই ধরনের স্টকে দেখবেন না। আমাকে দিয়ে কিন্তু, আমি ভাইকে আর একটা কথা বলি, আপনার সাথে তো আমার দেখা হয়েছে, অনেক কথা হয়েছে, আমি অনেকের পোর্টফোলিও দেখি, আপনার সামনেই অনেকে ফোন দিয়েছে, আপনি দেখছেন, ওনারাও আমাকে দিয়ে অনেকগুলা, আমি ফান্ডামেন্টাল স্টক কিনেছি, ওনাদের মন খারাপ হয়ে গিয়ে ওনারা একসময় ট্রেডিং স্টকে ঢুকে গেছে, পরবর্তীতে ওই স্টকগুলোতে ওনারা লস করছে। ভাইকে শুধু আমি এটুকু বললাম, আপনার সামনে তো অনেক, আপনি আমার ভিডিও শুনবেন আমি নিশ্চিত, আপনি আমার সব ভিডিও শুনেন, এটাও শুনবেন। আপনার সামনে যারা ফোন দিয়েছিল আমাকে, এরা প্রত্যেকেই কিন্তু ট্রেডিং স্টক কিনতে গিয়ে লস করছে। আমি ঠিক ফান্ডামেন্টাল যে স্টকগুলো কিনেছি, ওই স্টকগুলো প্রাইস খুব বেশি বাড়ে নাই, কিন্তু ওনারা লসে নেয়, 1 টাকাও লসে নেয়। সো আপনি ভালো স্টকের সাথে থাকুন, আশা করি আপনার সাথে আবার যোগাযোগ হবে। আমি সবার সামনে কথাটা বললাম এই জন্য, যাতে এর থেকে সবাই একটু সতর্ক হয়। আসলে আমাদের মন মানসিকতা যদি এলোমেলো হয়ে যায়, আপনি মানে বিপদে পড়ে যাবেন আপনারা। আপনি খুব দ্রুত কোনো সিদ্ধান্ত এই মার্কেটে নিতে পারবেন না। আপনি অন্য কোনো ব্যবসা করে খুব দ্রুত কি টাকা বানানো যায়? এটা সম্ভব না। তো সব কিছু মিলাই আপনারা আপনাদের জায়গা থেকে সতর্ক থাকবেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগের চিন্তাভাবনা করবেন। এটা এমন মার্কেট না যে আপনি 6 মাসে টাকা ডাবল করে ফেলবেন, অনেক টাকা বানিয়ে ফেলবেন, 1 বছরে 10 কোটি টাকাকে 20 কোটি টাকা বানায় ফেলবেন। এটা যদি করতে পারতো, তাহলে অন্যরা সমস্ত ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে শুধু পুঁজিবাজারে আসতো, আর কোনো ব্যবসা করতো না, অন্য ব্যবসার পৃথিবীতে থাকতোই না পুঁজিবাজার ছাড়া। এই যে ট্রাম্পের কারণে টেক্সটাইলের শেয়ারগুলোর প্রাইস কমে গেছে, যতটুকু কমছে, আজকে কি ততটুকু বাড়ছে? 3 মাস তো স্থগিত করলো ট্রাম্প, বাড়ছে? বাড়ে নাই। ওইখানে যাইতে অনেক সময় লাগবে। কিন্তু ঠিকই ডিভিডেন্ড বেসড যে শেয়ারগুলা পড়ছে টেক্সটাইলের, পড়ে নাই, যতটুকু পড়ছে আগামী 3-4-5-6টা কার্যদিবস আগের জায়গায় চলে যাবে। কিন্তু যারা ডিভিডেন্ড দেয় নাই, তাদের শেয়ারের প্রাইস যেখান থেকে পড়ছে সেখানে আর ফেরত যাবে না, সহজে যাবে না। 2 বছরও লাগতে পারে, 3 বছরও লাগতে পারে, অ্যাভারেজ ঠিকভাবে না করতে জানলে। অ্যাভারেজ না করলে এখান থেকে আর বের হওয়া যাবে না। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।